প্রতিদিন সকাল ৭টায় রাজধানীর একটি অভিজাত এলাকার দ্বিতল ফ্ল্যাটে এক চিরচেনা ব্যস্ততার সৃষ্টি হতো। শাহানা খানের স্পষ্ট ও উচ্চস্বরে ঘরের পরিবেশ উত্তাল হয়ে উঠত। তিনি চিৎকার করে বলতেন, আমিন, আমার কফি কোথায়? আজ আদালতে আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। ঠিক তখনই রান্নাঘরের ধোঁয়া ও মশলার গন্ধের মাঝে শান্ত সুরে জবাব আসত, এই নিচ্ছ তোমার কফি? আবহাওয়া ঠান্ডা বলে একটু বেশি দুধ দিয়েছি। আমিন হোসেনের বয়স ৩২-এর কোঠায়। তিনি স্বভাবগতভাবে অত্যন্ত অন্তর্মুখী ও শান্ত। তার দৈনন্দিন রুটিন ছিল নির্দিষ্ট সময়ের বাধা, ভোরবেলা উঠে রান্নাবান্না, ঘর পরিষ্কার, বাজার করা, আর বিকেলে বারান্দার পুরনো চেয়ারে বসে ঘন বই পড়ায় মনোনিবেশ করা। এই এলাকার ছোট ও পরিচ্ছন্ন ফ্ল্যাটেই তাদের সংসার। শাহানা খান হাইকোর্টের একজন খ্যাতিমান আইনজীবী। অন্যদিকে আমিনকে প্রতিবেশীরা আড়ালে ডাকত প্রতিপত্তিশালী স্ত্রীর গৃহস্থ স্বামী। একদিন শাহানা আদালতে যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে আমিনকে জিজ্ঞেস করল, আজও কি বাইরে যাওয়ার ইচ্ছে নেই? আমিন বই থেকে চোখ না সরিয়ে মৃদুস্বরে বলল, না, এই জরুরি বইটা শেষ করতে হবে। শাহানা স্তব্ধ হয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। পাশের ফ্ল্যাটের মিসেস রওশান পর্দার আড়াল থেকে সব দেখছিলেন। তার ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটল। তিনি মনে মনে ভাবলেন, বিকেলের আড্ডায় গল্প জমবে। তিনি বিটবিট করলেন, বেচারি শাহানার কপাল খারাপ। সে ক্যারিয়ারের জন্য কঠোর পরিশ্রম করছে, আর তার স্বামী ঘরে বসে রান্নাবান্নায় সময় কাটায়। আমিন জানতেন সমাজের এসব কুটুকথা, তবুও তার মুখে কখনো রাগের ছাপ পড়ত না। তিনি নীরবে বইয়ের পাতা উল্টাতেন। তার পড়ার বিষয় ছিল আন্তর্জাতিক আইন, মানব দর্শন আর মনোবিজ্ঞান। এত গভীরে ডুবে যেতেন যে চোখ কুঁচকে যেত। মনে হতো তার শান্ত মনের গভীরে এক ঝড় দানা বাঁধছে, কিন্তু বাইরে কারও ধারণা ছিল না। নভেম্বরের শেষ সপ্তাহের এক শনিবার। শাহানা তখন হাইকোর্টে এক আলোড়ন সৃষ্টিকারী মামলায় ব্যস্ত। আসামি ছিল শহরের প্রভাবশালী ব্যবসায়ী আসিফ চৌধুরী, যার বিরুদ্ধে শত কোটি টাকার জমি জালিয়াতির অভিযোগ। শাহানা সাহসের সাথে এই মামলায় লড়ছিলেন। ৩ মাসের কঠোর পরিশ্রমে তিনি প্রায় মামলা জয়ের দ্বারপ্রান্তে। কিন্তু শেষ মুহূর্তে পালা বদলাল। আসামির আইনজীবী ব্যারিস্টার ফিরোজ আদালতে দাবি করলেন, মূল দলিলটি শাহানা নিজেই জাল করেছেন। তিনি একটি ফরেনসিক রিপোর্ট পেশ করলেন, যেখানে বলা হয় দলিলের কালিতে আধুনিক রাসায়নিক উপাদান পাওয়া গেছে, যা প্রমাণ করে দলিলটি নতুন। আদালতে নিস্তব্ধতা নেমে এল। বিচারক অবাক হলেন। শাহানা চিৎকার করে প্রতিবাদ জানালেন, মাই লর্ড, এটা মিথ্যা ও ষড়যন্ত্র। কিন্তু বিচারকের কণ্ঠ কঠিন হল। তিনি বললেন, বাংলাদেশ বার কাউন্সিল তদন্ত চায়। পরবর্তী শুনানি পর্যন্ত আপনাকে মামলার কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হলো। শাহানা পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। রাতে বিধ্বস্ত হয়ে বাসায় ফিরে তিনি রক্তশূন্য মুখে সোফায় বসে পড়লেন। রান্নাঘর থেকে পেঁয়াজ ভাজার সুবাস আসছিল। আমিন তার কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? শাহানা বাঁধভাঙা কান্নায় আদালতের অপমানের কথা বললেন। তিনি কাঁপা গলায় বললেন, আমার ওকালতির লাইসেন্স বাঁচানো যাবে না। আমিন কোনো উত্তেজনা না দেখিয়ে পুরো ঘটনা শুনলেন। শাহানা রাগ করে বলল, তুমি তো শুধু বই পড় আর রান্না কর, আমার বিপদে কিছুই করতে পারো না। আমিন চুপচাপ রান্না শেষ করে থালায় খাবার সাজিয়ে সামনে রাখলেন। তিনি শুধু বললেন, আগে খাও, পরে ভাবা যাবে। শাহানা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলেন। কিন্তু তিনি জানতেন না, ওই রাতে আমিন বারান্দায় বসে ডায়েরিতে কি জটিল হিসাব লিখছিলেন। তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। পরবর্তী ৩ সপ্তাহ শাহানার জীবনে কালবৈশাখী ঝড় বয়ে গেল। বার কাউন্সিলের তদন্ত শুরু হল। আগের সঙ্গীরা এড়িয়ে চলল, করিডোরে গুঞ্জন ছড়াল, শাহানা খান নাকি নথিপত্র জাল করেছেন। পুরনো ক্লায়েন্টরাও মুখ ফিরিয়ে নিল। বিপক্ষের ব্যারিস্টার ফিরোজ ছিলেন ধূর্ত ও অভিজ্ঞ। কিন্তু প্রকৃত সত্য হল, সেই ফরেনসিক রিপোর্ট ছিল বানোয়াট। দুর্নীতিগ্রস্ত বিশেষজ্ঞকে ঘুষ দিয়ে আসিফ চৌধুরী তা তৈরি করিয়েছিলেন। শাহানা কোনো আশার আলো পাচ্ছিলেন না। এমন সময় এক রাতে আমিন প্রশ্ন করলেন, তোমার কাছে সেই প্রথম পরদিন ঢাকা জজ কোর্টের পরিবেশ ছিল উত্তপ্ত। শাহানা আদালতে দাঁড়াতে পারবেন না, তাই তার জুনিয়র ফাহিম নার্ভাস হয়েছিল। হঠাৎ পেছন থেকে কণ্ঠ শুনলেন, ফাইলটা দাও আমার হাতে। শাহানা ফিরে দেখলেন আমিন দাঁড়িয়ে, পরনে সাদা শার্ট ও গাঢ় নীল প্যান্ট, হাতে নথিপত্র। তিনি ফিসফিস করে বললেন, তুমি এখানে? আমিন বললেন, তোমাকে বাঁচাতে এসেছি। পাশে ফাহিম অবজ্ঞার হাসি চেপে রাখল। করিডোরে আইনজীবীদের ফিসফাস শুরু হল, ওই বেকার স্বামী নাকি মামলা লড়তে এসেছে। কিন্তু আমিন অচল ছিলেন। বিচারক মতিন রহমান বসেছেন।
ব্যারিস্টার ফিরোজ বিজয়ীর হাসি নিয়ে প্রস্তুত। বিচারক ঘোষণা করলেন, অভিযুক্তের পক্ষে কে আছেন? ফাহিম উঠতে যাচ্ছিল, আমিন তাকে বসিয়ে দিয়ে দাঁড়ালেন। তিনি স্পষ্ট কণ্ঠে বললেন, মাই লর্ড, আমার নাম আমিন হোসেন, আমি অভিযুক্তের পক্ষে আইনি লড়াই করব। আদালতে নিস্তব্ধতা। ফিরোজ তাচ্ছিল্য করে বললেন, আপনি কি এনরোল্ড অ্যাডভোকেট? আমিন বললেন, হ্যাঁ, আমার নম্বর বিডি 98765। বিচারকের নির্দেশে ক্লার্ক তা যাচাই করে স্তম্ভিত হয়ে বললেন, ভ্যালিড। আমিন তার বক্তব্য শুরু করলেন। তিনি ফরেন্সিক রিপোর্টের 3টি মৌলিক ত্রুটি তুলে ধরলেন, কালির রাসায়নিক গঠন, ল্যাবের সার্টিফিকেশন মেয়াদ ও আইএসও স্ট্যান্ডার্ডের অভাব। তার স্পষ্ট যুক্তিতে পুরো আদালত মুগ্ধ। শেষ পর্যন্ত বিচারক শাহানার বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে তাকে বেকসুর খালাস দিলেন। শুনানির পর সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রিচার্ড ডিসিলভার সাথে আমিনের 15 বছর পর সাক্ষাৎ হল। রিচার্ড সবাইকে আমিনের অতীত আইনি প্রতিভার গল্প শোনালেন। সেই সন্ধ্যায় শাহানা আবেগাপ্লুত হয়ে আমিনের লুকানো পরিচয় জানতে চাইলেন। আমিন দীর্ঘশ্বাস ফেলে বলেন, পুরনো এক মামলায় অনিচ্ছাকৃত ভুলের কারণে আইন পেশা ছেড়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি। 3 মাস পর রিচার্ড আবার তাদের ফ্ল্যাটে আসেন এবং দেশের একটি বড় মামলায় সাহায্য চান। আমিন রাজি হলেন, তবে শর্ত দিলেন প্রকাশ্যে আদালতে যাবেন না, পর্দার আড়ালে কৌশল তৈরি করবেন। মিসেস রওশনরা এখনও তাকে বেকার গৃহস্থ ভাবেন, কিন্তু তারা জানেন না যে ওই ছোট ফ্ল্যাটেই তৈরি হয় দেশের আলোড়ন সৃষ্টিকারী মামলার মাস্টার প্ল্যান। পৃথিবীর সব বড় ঝড় নীরবে আসে, আর সেই নীরব ঝড়ই বদলে দেয় ইতিহাস। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।